কালকের ব্রিগেডের ময়দানে আপনাকে দেখলাম। এই যে ব্রিগেডে যাওয়া কতটা অনুভূতি এই গরমের মধ্যে? ব্রিগেড প্যারেড গ্রাউন্ড হচ্ছে লড়াইয়ের, সংগ্রামের আহ্বান মানুষের কাছে পৌঁছে দেওয়ার সবচাইতে বড় মাঠ। লড়াইয়ের সংগ্রামের সঙ্গে যারা থাকে তাদের ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাওয়াটা স্বাভাবিক অভ্যাস এবং প্রত্যয়ের মধ্যে পড়ে। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে কেন? ব্রিগেড শেষে মীনাক্ষী মুখার্জির সঙ্গে বন্যা টুডু পর্যন্ত নেমে গিয়েছিল মাঠ পরিষ্কারে। এই ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করবেন? অন্য দলের, রাজনৈতিক দলের মিটিং হলে কি এমন দেখা যায়? আমাদের দলের পার্টি নেতা এবং কর্মীরা ব্রিগেড শেষ হওয়ার 2 ঘন্টার ভিতর মাঠ পরিষ্কার করে দেন বরাবর। মূলধারার মিডিয়া সেটাকে কোনো আলোচ্য বিষয় বলে মনে করে না। একটা সময় সুভাষ দত্ত বেঁচে থাকতে ব্রিগেড কতটা নোংরা হয়েছে এইটা নিয়ে আলোচনা হতো। 2 ঘন্টায় পরিষ্কার হয়েছে এটা আলোচনা হতো না। প্রতি বছরই 2 ঘন্টায় পরিষ্কার হয়, এবছরও হয়েছে। স্বাভাবিক কাজ যা আমাদের পার্টি সেই স্বাভাবিক কাজ করেছে। আচ্ছা স্যার, এই ব্রিগেডকে নিয়ে আমরা দেখেছি বিরোধীদের একটু কোথাও না কোথাও কটাক্ষে সুর ধরা পড়েছে, যেমন কুণাল ঘোষ, যেমন দিলীপ ঘোষ, যেমন শুভেন্দু অধিকারী। আলটিমেটলি এরা তো কোথাও না কোথাও কেন্দ্রে রয়েছে শাসন ক্ষমতায়, কেউ রাজ্যে রয়েছে। এরা আসল কথা বাদ দিয়ে জিনিসপত্রের দাম বাড়লো সেই নিয়ে কোনো কথা নেই, বামেরাই কথা বলছে, আপনারা কথা বলছেন, কিন্তু আপনাদের দিকে আঙুল তুলছে। আবার ওইদিকে দেখলাম ক্যানিং পূর্বের বিধায়ক বলছে শওকত মোল্লা, উনি বলছেন ব্রিগেডে কোথায় লোক হয়েছে, এর দিয়ে নাকি ওনাদের 2টো বিধানসভায় আরো প্রচুর ভিড় হয়, ব্রিগেডে কোনো লোকই যায়নি নাকি। আরো বলেছেন 500 টাকা করে নাকি ভাড়া করে নিয়ে যান আপনারা। শওকত মোল্লা তার 2টো বিধানসভায় আরো বেশি লোক করতে পারেন, করুন, আমরা তো বারণ করিনি। কিন্তু মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চটা রাস্তার উপরে রাখেন, ব্রিগেডে নেন না। এটাই শওকত মোল্লার পার্টি করে। শওকত মোল্লা নিজে কি করতে পারেন না করতে পারেন, কত বেশি লোক নিয়ে যেতে পারেন না নিয়ে যেতে পারেন, সেটা শওকত মোল্লার বিবেচ্য বিষয়, আমার বিবেচ্য বিষয় না। কিন্তু মমতা ব্যানার্জি তার জমায়েতকে ব্রিগেডে ডাকেন না, তার জমায়েতকে ডাকেন হচ্ছে মেট্রো চ্যানেল সংলগ্ন অঞ্চলে। এই ঐতিহাসিক সত্যটা কি শওকত মোল্লা অস্বীকার করতে পারবেন? যতক্ষণ না পারছেন ততক্ষণ পর্যন্ত শওকত মোল্লা মমতা ব্যানার্জির প্রতি তার যে আসক্তি, সেই আসক্তি দেখাতে থাকুন। আমাদের কথার মধ্যে ঢোকার তার কি বা প্রয়োজন? আচ্ছা স্যার, এই এই ব্রিগেডকে দেখে যে উচ্ছ্বাস গতকাল ধরা পড়েছিল, এই গরমের মধ্যে এত মানুষ ব্রিগেডে এলো, আমরা কখনো দেখিনি, অন্তত আমার জীবনে, যে তৃণমূল বা বিজেপি এত বড় সভা করে দেখাতে পারে। আপনারও তো 5% ভোট পান, এই 5% ভোট পেয়েও এত বড় সভা করার পেছনে কি একটাই উদ্দেশ্য ছিল? সাংগঠনিক শক্তি দেখানো, আপনাদের সাংগঠনিক শক্তি অনেক শক্তিশালী, এটাই দেখানো। ট্রেড ইউনিয়ন, কৃষক সভা, ক্ষেত মজুর ইউনিয়ন, তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের মিটিং ডেকেছিল, সিপিআইএম ডাকেনি। আর সিপিআইএম যেহেতু ডাকেনি, সেহেতু সিপিআইএম এর সাংগঠনিক শক্তি দেখানোর প্রশ্নটাও আসা উচিত না। এখন এরা ডেকেছিল কাদের? ডেকেছিল মেহনতি মানুষকে, খেটে খাওয়া মানুষকে, ক্ষেত মজুরদের, বস্তিবাসীদের। এবং তার সঙ্গে সিপিআইএম আহ্বান করেছিল যে এই মানুষদের যন্ত্রণায় যে মানুষ কাতর, সেই সমস্ত সাধারণ মানুষ আসুন। সেই মানুষ গেছেন, মিটিং হয়েছে। এখন এটাকে কে কিভাবে কটাক্ষ করলেন, কে কিভাবে ব্যাখ্যা করলেন, সেটা তার ব্যাপার। আমাদের তা নিয়ে ভাবতে হবে কেন? আমরা তো তা নিয়ে ভাবছি না। দিলীপ ঘোষ যা ব্যাখ্যা করেছেন দিলীপ ঘোষের কাছে থাক। ব্রিগেডে আসা মানুষগুলো সেই ব্যাখ্যা বিশ্বাস করলে করবেন। কুণাল ঘোষ তো বলেই দিয়েছেন বেশিরভাগই নাকি রামে ভোট দেবে। কুণাল ঘোষ ভোটের জ্যোতিষী হতেই পারেন, আমরা তো ভোটের জ্যোতিষী না। সুতরাং কে কোথায় ভোট দেবে আমরা কি করে বলি বলুন তো? আচ্ছা, আমরা দেখলাম ওই সায়নী ঘোষ, যিনি যাদবপুর থেকে জিতেছেন, উনি বলছেন 2026-এ আবার হাওয়াই চটি। এত দুর্নীতি হচ্ছে, এত চুরি হচ্ছে। আজকেও দেখলাম এসএসসি প্যানেল যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করতে পারলো না। কিভাবে বলতে পারেন উনি আবার 2026-এ হাওয়াই চটি?
2026-এ আবার তৃণমূল, এইটা উনি বলতে পারলেন না কেন? এটা কোনো রাজনৈতিক কথা? 2026-এ আবার হাওয়াই চটি? উনি তো বলতেই পারতেন 2026-এ আবার তৃণমূল। কে আপত্তি করেছে? উনি উনার দলকে, দলের সম্পর্কে বলবেন, এতে তো কোনো আপত্তি নেই, এটা তো স্বাভাবিক। তো উনি এই স্বাভাবিক কাজটা না করে 2026-এ আবার হাওয়াই চটি বললেন কেন? শুনতেও তো খারাপ লাগে। কারণ ওই হাওয়াই চটিটা কত টাকা দিয়ে কেনা হয়, ওই হাওয়াই চটিটা অজন্তা কোম্পানি কোন স্পেশাল অর্ডারে বানায়, এই সব কথাগুলো এর পিঠোপিঠি এসে যাবে। কি প্রয়োজন বলুন তো? সিম্পল বলুন না 2026-এ আবার মমতা ব্যানার্জি, 2026-এ আবার তৃণমূল কংগ্রেস বলুন, কে বাধা দিয়েছে? এখন সায়নী ঘোষ সিনেমায় অভিনয় করতে করতে যদি রাজনৈতিক ভবিতব্য নির্ধারণ করেন, বাংলার মানুষ যদি তাকে সেই অধিকার দিয়ে থাকেন, গোটা লোকসভা নির্বাচনটা রিগিং করে জিতবার পরে যদি বাংলার মানুষ সেই অধিকার দিয়ে থাকেন, ঠিক আছে, তিনি সেই অধিকারের জোরে বলছেন। তো দিলীপ ঘোষ বলছে তৃণমূল নাকি আপনাদের চা খাওয়ার পয়সা দেয়। এ মা, সেদিন তো দিলীপ দাই আমায় চা খাওয়ালেন, আবার তৃণমূল আবার আলাদা করে খাওয়াবে কেন? যদি দুজন মিলে খাওয়ান, খাবো, অসুবিধা কি আছে? মানে বলতে চাইছেন চা খেতে আমাদের কোনো আপত্তি নেই, আমরা একটু চা খেতে বেশি ভালোবাসি, তবে ওটা লাল চা হবে আর চিনি ছাড়া হবে। এটা কিন্তু পুরোটাই কটাক্ষ সুরে আপনাদেরকে বলেছে, আপনাদের গুরুত্ব দিতেও মানা করেছে। ঠিক আছে, উনি আমাদের গুরুত্ব দেবেন না, আমরা তো উনার কাছে গুরুত্ব চাইবার জন্য উনার দরজায় দৌড়দৌড়ি করিনি, তো উনি গুরুত্ব দেবেন না, আমাদের দেবেন না, কি এসে গেল তাতে? ব্রিগেডে যে লক্ষ লক্ষ মানুষ এসেছিল, সেই মানুষগুলোর কিছু যায় আসে দিলীপ ঘোষ তাদেরকে কি বললো না বললো তাই নিয়ে? আমার ধারণা যায় আসে না। আপনারা সাংবাদিক, আপনারা অনুসন্ধান করে দেখুন কি যায় আসে। আচ্ছা স্যার, একটা আমি সিরিয়াস প্রশ্ন আপনাকে করি। এই মুহূর্তে বাংলার যা পরিস্থিতি, যে ভাষায় তৃণমূলী এবং বিজেপি নেতারা কথা বলেন, এবং একটা সময় দেখেছিলাম, এখনো দেখি, আপনারা যখন কথা বলেন আপনাদের ভাষা, বা আমি যদি বুদ্ধবাবু বা জ্যোতিবাবুর কথা যদি ধরি, ওনারা যখন মুখ্যমন্ত্রী ছিলেন কথার মধ্যে একটা মাধুর্য ছিল, কথার মধ্যে একটা সৌন্দর্য ছিল, মানুষের মন ছুঁয়ে যেত। আর এই সময়ে বিজেপি তৃণমূলের নেতাদের ভাষার মধ্যে অনেক তফাৎ, এত নোংরা ভাষা ব্যবহার করে, সমাজটা পুরোটা পরিবর্তন হয়ে গেছে। কিভাবে ব্যাখ্যা করবেন এটা? রাজনীতিতে অসভ্যতার আমদানি যারা করেন, যারা রাজনীতিকে সভ্যতার পথ ধরে, সুস্থ রাজনৈতিক দাবির পথ ধরে, তার মীমাংসার পথ ধরে অগ্রসর হতে দেন না, তারা রাজনীতিকে লঘু করেন। এই যে ধরুন একটা ভোটের সময় স্লোগান তোলা হলো খেলা হবে, কেন তোলা হলো? রাজনীতিকে লঘু করার জন্য। অর্থাৎ মানুষ যেন রাজনৈতিক কারণে ভোট না দেয়, মানুষের ভোট যেন ক্যাজুয়াল অ্যাপ্রোচ থেকে পড়ে। আমরা মানুষের কাছে এই কথাটাই বোঝানোর চেষ্টা করি যে রাজনীতি হচ্ছে তোমার প্রতিদিনের জীবনযাপন। তুমি সকালে ঘুম থেকে উঠে যখন দাঁত মাজার জন্য পেস্ট হাতে নাও, ব্রাশ হাতে নাও, তার ভিতরে জিএসটি বসানো আছে। ওই টাকাটার 42% মমতা ব্যানার্জি পায়, 58% নরেন্দ্র মোদী পায়। তুমি রাত্রির বেলায় যখন ঘুমোতে যাও, শুতে যাও, তখন তুমি যে নাইলনের মশারিটা টাঙাও, তার ভেতরে জিএসটি লাগানো আছে, সেটাও মমতা ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী, এই মমতা ব্যানার্জি আর নরেন্দ্র মোদী মিলে পায়। তো এই যে কথাটা আমরা বলি, সেই কথাটার তো একটা বাস্তব ভিত্তি আছে। আমরা বলি মানুষকে এই সরকারের নীতির জন্য কলকারখানা হচ্ছে না, এই সরকারের নীতির জন্য জিনিসের দাম বাড়ছে। সম্প্রতি সমীক্ষায় প্রকাশিত হয়েছে যে গত 10 বছরে সাধারণ মানুষের ভোগ্যপণ্যের দামের বৃদ্ধির হার হয়েছে 190%, আর সাধারণ মধ্যবিত্ত মানুষের আয় বৃদ্ধি হয়েছে 0.4%। সুতরাং মানুষের জীবনযাপন কঠিন হচ্ছে। এই জীবনযাপনের উপর দাঁড়িয়ে মানুষ তার ভোট দিক, এইটা আমরা বলি, আর ওরা ওইটা বলে। কারণ দুটো বলার যখন ফারাক আছে, তখন কোয়াইট ন্যাচারাল যে দুটো দৃষ্টিভঙ্গিরও ফারাক থাকবে, রাজনীতি ব্যাখ্যা করবার মনোভাবের ফারাক থাকবে।